আস্থা অর্জন করে ভোটারদের কেন্দ্রে ফেরানোই বড় চ্যালেঞ্জ মত বিশেষজ্ঞদের। রোববার নতুন কমিশনের শপথ। নতুন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি, কাজের মাধ্যমে সক্ষমতা প্রমাণের আহ্বান। শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ, বছরব্যাপী সমন্বিত উদ্যোগ ছাড়া নিয়ন্ত্রণ কঠিন বলছেন কীটতত্ত্ববিদরা। 4 দশকের জলাবদ্ধতায় ভবদহের বিস্তীর্ণ জনপদে নীরব কান্না, বিঘ্নিত জীবন জীবিকা। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নবনিযুক্ত নির্বাচন কমিশনকে ভোটারদের কেন্দ্রে ফিরিয়ে আনার পাশাপাশি দেশের রাজনৈতিক দলসহ সব অংশীজনকে আস্থায় আনতে হবে। বিগত সময়ে নির্বাচনকে যেভাবে ভোটারবিহীন ও দলকানা করা হয়েছে তা থেকে বেরিয়ে আসতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকেও কমিশনের সহায়ক হিসেবে উপযোগিতায় আনতে হবে, এমন মত নির্বাচন সংশ্লিষ্টদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ প্রক্রিয়াকরণের অন্যতম নিয়ামক এই কমিশন। অথচ বিতর্কই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনগুলো বাদে বাকিগুলো নিয়ে অভিযোগের অন্ত নেই মানুষের। তাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নবনিযুক্ত নির্বাচন কমিশনের উপর ভোটারদের নির্ভরতা বেশি। বিশ্লেষকরাও বলছেন, আস্থা অর্জন করে ভোটারদের কেন্দ্রে ফেরানোই হবে বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে সবার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং তাদেরকে এমনভাবে কাজগুলো করতে হবে যাতে এক ধরনের স্বচ্ছতা প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণে, যাতে করে তারা জনগণের কাছে যেতে পারে, লোকজন তাদেরকে চিনুক বা না চিনুক। আমরা দেখব তাদের কাজ কেমন। দলীয় সরকারগুলোর সময় আসলে নির্বাচন কমিশন চাইলেও ভালো নির্বাচন করতে পারে না, কারণ সরকার চায় না। তো এই মুহূর্তে যে সরকারটা ক্ষমতায় আছে সেই সরকারটা, তার কোনো স্টেক নেই, মানে উনি জোর করে নির্বাচন দিয়ে তার একটা দল আছে তাকে এখানে বসাতে হবে সেগুলো নেই। ফলে এই নির্বাচন কমিশন সরকারের শতভাগ সমর্থন পাবেন, যেমন একটা তত্ত্বাবধায়ক সরকারের সময় আগে যেমন ছিল তেমন পাবেন। রাজনৈতিক দলের অধীনে হওয়া নির্বাচনে কমিশন পুরোপুরি চাপমুক্ত হতে পারে না, এমনটা উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, প্রভাবমুক্ত হয়ে গ্রহণযোগ্য নির্বাচনের পথনকশা আঁকতে হবে নতুন কমিশনকে। কিন্তু চাপটা আসে যখন এই সরকার না থাকে, অর্থাৎ পলিটিক্যাল সরকার যখন থাকে তখন থাকে। এবং এটার জন্য যেটা দরকার, কিছু সংস্কার হবে, সেটা সংবিধান, আইন, এসব জায়গায় কিছু সংস্কার হবে, যেখানে এক ধরনের নিশ্চয়তা থাকবে যে ইলেকশন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। প্রয়োজন বোধে জনগণকে, নির্বাচনী অংশগ্রহণকে জানায় যে আমার মধ্যে এই ধরনের চাপ আসছে, আমরা এই চাপটা শুনেছি সরকারের পক্ষ থেকে, তখন কিন্তু সরকার এত সাহস পাবে না। বিগত সময়গুলোতে যে ফ্যাসিবাদী যে আচরণ আমরা দেখেছি এবং তার অংশ হিসেবে নির্বাচন কমিশন অনেক সময় মুখ্য ভূমিকা পালন করেছে। লোকযোগ্য হলেই যে তিনি ভালো কাজ করতে পারবেন, তার জন্য সাংবিধানে তার ক্ষমতার একটা সমর্থন লাগবে। সেটি আবার শুধু ক্ষমতার সমর্থন থাকলেও হবে না, তার জন্য লোকযোগ্য, তার দুটো বিষয় যখন একসাথে মিলে যায় তখন আমার মনে হয় একটি ভালো কাজ হতে পারে। পূর্বের যে কালচার, সেই কালচার তো এখন আর নেই, সেই চাপও এখন আর নেই, সুতরাং স্বাধীনভাবে কাজ করতে অসুবিধা নেই। ভোটের ফলাফল যাতে কেউ লুট করে নিয়ে যেতে না পারে নতুন কমিশনের কাছে, সেটাই প্রত্যাশা ভোটারদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নতুন নির্বাচন কমিশনের শপথ হবে রোববার বেলা 1টায়। সুপ্রিম কোর্টে নতুন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন সহ 4 কমিশনারকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস পর গত 5 সেপ্টেম্বর হাবিবুল আওয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন পদত্যাগ করে। এর 2.5 মাস পর বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এম নাসিরউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো। নতুন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে এই নতুন কমিশনের ওপর। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে সরকার এগিয়ে যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ।
বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, নতুন নির্বাচন কমিশনে যারা এসেছেন তারা সবাই অভিজ্ঞ। নতুন কমিশন দেশের জনগণকে ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন হাসান আরিফ। নির্বাচনের প্রস্তুতি ছাড়াও অন্যান্য সংস্কারের কার্যক্রমও এগিয়ে চলবে বলে জানান তিনি। ইলেকশন কমিশন হয়ে গেছে, এখন ইলেকশনের ধাপে ধাপে আগাতে থাকবে। যদি ইলেকশনটাই একমাত্র মুখ্য এই ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্য নয়, এটা একটা অংশ, সংস্কারের একটা অংশ। তারপরে ওরা সংস্কার করলে আইন কানুনের সংস্কার, রাজনৈতিক দলগুলির ব্যাপারেও তাদের কিছু মন্তব্য, বক্তব্য, মতামত, অভিমত থাকতে পারে, সেগুলি সব জায়গাতেই সংস্কার। একটা ব্যালট বাক্সের মধ্যে কাগজ ফেলাটাই ইলেকশন নয়, অনেক কিছু আছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল গ্রহণ করেছে, যার মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পুনর্নির্মাণ হবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপদেষ্টারা চাকুরিজীবীর মতো কাজ করছেন, তাদের মধ্যে কোনো বিপ্লবী আচরণ নেই। ভিন্ন দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করতে হিলির হাকিমপুর উপজেলা পরিষদে স্থানীয় বিএনপি আয়োজন করে এই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন বলেন, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৩১ দফার যে কর্মসূচি, সেই কর্মসূচির পতাকা তলে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, যার মাধ্যমে যদি একটি ঐক্যবদ্ধ আমরা সত্যিকার অর্থে প্রচেষ্টা করে তুলতে পারি, তাহলে আগামী দিনে যখন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হবে, অর্থাৎ জনগণ তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ পাবে। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টারা কাজ করছেন চাকরিজীবীদের মতো। এই গুণীজন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে, কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী। তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল চেতনা। তা না করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য, যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবেন? জাতীয়তাবাদী প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রমাণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত শুরু থেকেই। একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। এবার বছরব্যাপী ডেঙ্গুর দাপট দেশ জুড়ে। নভেম্বরের প্রথম ২০ দিনে প্রায় ১৫,০০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছে দেশে। বিশেষজ্ঞরা বলছেন, বছরব্যাপী সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন। নাজিবুর রহমানের রিপোর্ট। বর্ষা মৌসুমের শেষ ভাগ থেকেই ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। নভেম্বরের প্রথম ১৫ দিনে এ রোগে প্রাণ গেছে ৮৪ জনের। প্রতিদিনই গড়ে ৮০০ জনের বেশি আক্রান্ত হচ্ছেন এডিস মশাবাহিত এ রোগে। নগরীর হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েছে আগের তুলনায়। প্রতিদিনই প্রায় শতাধিক রোগী ভর্তি হচ্ছেন মুগদা, মহাখালী কোভিড হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে। তবে বাইরে থেকে আসা রোগীর সংখ্যা বেশি। কাল রাত্রে আসছি 10টার দিকে আর কি আমরা চিকিৎসা করতে আসি। আমরা ডেঙ্গু আর কি ধরা খাইছি, আর কি ডেঙ্গুর চিকিৎসা করতে হয়েছে আর কি। প্লাটিনাম হঠাৎ করে কমে গেছে, এই কারণে আমরা এখানে আসা আমার ডাক্তার সাজেস্ট করছে যে ডিএনসি হসপিটালে ভর্তির জন্য। জ্বর, গা ব্যথার সাথে নতুন কিছু উপসর্গ কাবু করছে রোগীদের। বমি বমি ভাব, পাতলা পায়খানা, আর প্রচণ্ড জ্বর, 102-3 জ্বর থেকে নাই হয়ে যায়, আবার 102 ডিগ্রি জ্বর আসে, এরকম অবস্থা ছিল। নাক দিয়ে রক্ত পড়ছে আমার,
আর মাথা ব্যথা ছিল প্রচুর, আর শরীর ব্যথা ছিল। ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না থাকায় এর বিস্তার কমানো যাচ্ছে না, এমন মত বিশেষজ্ঞদের। এবছর নভেম্বর ডিসেম্বরেও ডেঙ্গুর যে আমরা পরিস্থিতি দেখছি সেটি অন্যান্য বছরের তুলনায় ব্যতিক্রম। ডেঙ্গুর হটস্পট ম্যানেজমেন্ট করা, ডেঙ্গুটি এখন নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ হয়েছে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেখানে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, লার্ভাল ম্যানেজমেন্ট এবং অ্যাডাল্ট ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে করা যায় তাহলে ডিসেম্বরে ডেঙ্গু পরিস্থিতিটা নিয়ন্ত্রিত পর্যায়ে আসবে। এডিস মশা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি ব্যক্তি সচেতনতা জরুরি বলছেন কীটতত্ত্ববিদরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। 40 বছরের জলাবদ্ধতায় জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়েছে ভবদহের মানুষ। জনপদ জুড়ে চলছে নীরব কান্না, বিঘ্নিত হচ্ছে জীবন জীবিকা। ফসলি জমি নষ্ট হওয়ায় মাছের ঘেরের চক্রেই বন্দী তারা। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি চান ভবদহের অধিবাসীরা। ভবদহের জলাবদ্ধতা নিয়ে ইমরুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। সাথে ছিলেন যশোরের সাইফুল ইসলাম সজল, ছবি তুলেছেন জামাল হোসেন। প্রকৃতিতে বইছে শীতের হাওয়া। বর্ষা চলে গেছে তাও 3 মাস হলো, তারপরও উঠোনে পানি। বাড়ি থেকে বের হওয়ার পথ যেন একটা নদী। এক ঘর থেকে আরেক ঘরে যেতে পাতা হয়েছে সাঁকো। ঘরের ভেতরে পানি, মাচা পেতে ব্যবস্থা হয়েছে শোবার জায়গার। গরু বাছুর নিজেকে খাওয়া দাওয়া এই যে কষ্ট করে করতে আসছে, এই তো চালি দিয়ে করে নিচে রান্নাঘর, সেই জায়গায় রান্না করে খাচ্ছে। চালির পরে রান্না করতে ভেঙে গেছে, এই যে চলাচলের সমস্যা আছে সব সময়। এতে তো গা গুঁতো খাইয়েও নিজেরা মরতেছি, এত কষ্ট। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর আর খুলনার ডুমুরিয়ার বেশিরভাগ বাড়ির চিত্রই এক। জেগে আছে একমাত্র বড় রাস্তা, কোনো রাস্তাও তলিয়ে আছে পানির নিচে। যাতায়াতের জন্য ডিঙ্গি নৌকায় ভরসা। এ এলাকায় যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। ক্ষেতের ফসল, মাছের ঘের সবই কেড়ে নিয়েছে সর্বনাশা পানি। কেড়ে নিয়েছে অনেকের থাকার জায়গাটুকু। পানির কাছে হেরে তাদের ঠাঁই রাস্তার ধারে। রান্নাবান্না করার সমস্যা, ছেলেবিলি নিয়ে থাকতে পারছিল না, আর রাস্তার পরে আসিও তো রিক্স ছেলেবিলি নিয়ে। যেদিন পানি কমবে সেদিন ফেরব। পানি তো সত্যিছে অল্প আন, আগে তো যাই বেশি সত্যি আন, একটু কম সত্যিছে। মেঘ দেখলেই এখন ভয় ভবদহের মানুষের। আতঙ্ক দানা বাঁধে মনে। আবারও বৃষ্টি হলে আশ্রয় নেওয়া জায়গাটাও চলে যাবে পানির নিচে। বৃষ্টি হলে তো সবসময় আতঙ্কে থাকে, যা কিনা আমাকে বাড়ি যা একটু পানি কমতেছে তা আবার তার চেয়ে বেশি আসছে। গেল কয়েক বছর বৃষ্টি কম হওয়ায় ভবদহের জলাবদ্ধতা খুব একটা প্রকট ছিল না, কিন্তু শেষ 3 মাসের বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে। সমাজে ভবদহের সমস্যা, জল ধরে নেয় সেই সমস্যা। বাড়ি ঘরের মধ্যে 4 আঙুল জল, বাস করা তো মুশকিল না, দিয়ে তারই করে বসে রয়ে এই এখানে হলো 7 দিয়ে পার হয়ে জল দিয়ে চলে আসছে। ভবদহের অভিশাপের শিকার এক সময়ের অনেক সচ্ছল পরিবার। সর্বনাশা পানি গিলে খেয়েছে ফসলি জমি। বাধ্য হয়ে মাছ চাষে ঝুঁকেছে কৃষক। এখন কোনো কৃষি কাজ নেই, এখন মাছের চাষ ছাড়া কোনো কাজ নেই। জমি আছে, জমি তো ফসল হচ্ছে না, জমিতে কী হবে? ফসলাদের নাহলে আমরা কী করে বাঁচব? তাদের মতো হাজারো মানুষের স্বপ্ন ভবদহের পানিতে নিমজ্জিত। চাষবাস নেই, এলাকায় কোনো কাজ নেই। বাধ্য হয়ে অনেকে অন্যত্র চলে গেছে। তারা টাকা পাঠালে কেবল পরিবারের চুলা জ্বলে। পচা গন্ধ, আবদ্ধ পানি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। নানান রোগবালায় আক্রান্ত ভবদহের মানুষ। জলাবদ্ধতায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। কোনো স্কুলের ঠিকানা তো এখন খোলা জায়গা। 80-র দশকের মাঝামাঝি থেকে জলাবদ্ধ ভবদহ অঞ্চল। এই পানি থেকে কবে মুক্তি মিলবে কিংবা আদৌ মিলবে কিনা তা জানা নেই কারো। জলাবদ্ধতায় বিপর্যস্ত এক জনপদ ভবদহ। জলাবদ্ধতা নিরসনে বছর বছর প্রকল্প হাতে নেওয়া হলেও দুঃখ ঘুচে নেই ভবদহের মানুষের। তাই পানিবন্দী জীবনই তাদের নিয়তি। ইমরুল হাসান,
এনটিভি নিউজ, অভয়নগর, যশোর। রিমান্ড শেষে সাবেক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, পুলিশের সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিন এবং র্যাবের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৭ ও আদালত ১৯ নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আনামুল করিম লিটন জানান, উত্তরা পূর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় আতিকুল ইসলামকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। অন্যদিকে একই মামলায় যাত্রাবাড়ী থানায় পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এবং র্যাব 2 এর সাবেক কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী 2 দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। এরপর পুলিশ তাদের কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। সরবরাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি 2 দফায় ভোজ্য তেলের শুল্ক ছাড় দেয়ায় তেমন কোনো সুফল মেলেনি বাজারে, বরং বাড়তি দামে বিক্রি হচ্ছে খোলা পাম ও সয়াবিন তেল। এদিকে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু। এছাড়া সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে সবজি ও মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে ডিম ও মাছের দাম। আরাফাত ইসলামের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর কমানোর পরেও বাজারে এর প্রভাব পড়ছে না। এখনও বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 180 ও প্রতি কেজি পাম তেল বিক্রি হচ্ছে 165 টাকায়। বাজার ঘুরে দেখা যায় বোতলজাত তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও খোলা ভোজ্য তেলের সংকট রয়েছে এবং দামও বাড়তি। ফ্যাক্টরি থেকে সাপ্লাই নেই, সাপ্লাই হচ্ছে না, অ্যাভেলেবেল সাপ্লাই নেই। সাপ্লাই থাকলে কিন্তু বাজারে অ্যাভেলেবেল তেল থাকতো, কিন্তু শুল্ক কমানোর পরে কিন্তু অ্যাভেলেবেল তেল নেই। সয়াবিন তেল সাপ্লাই আছে, কিন্তু সমস্যা হচ্ছে রেট বেশির কারণে এটা নেওয়া দিতেছে না পাবলিক বেশিরভাগ বোতলটাই বেশি প্রেফার করতেছে। লুজের তেল গ্যালান থেকে দাম বেশি হওয়ার কারণে আমরা এখন লুজটা আপাতত সয়াবিন বিক্রি করতেছি না। এদিকে সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম সামান্য কমেছে। দেশি পেঁয়াজ 130 টাকা আর আমদানিকৃত পেঁয়াজ 110 টাকায় বিক্রি হচ্ছে। তবে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। সাদা আলু যেটা ডায়মন্ড, ওটার দামটা বাড়তি, 70 টাকা কিনা পড়ছে কারণ বাজার, আমরা 75 টাকা বিক্রি করি। কেজিতে 20 টাকা 25 টাকা কমছে পেঁয়াজ, দেশিটা ইন্ডিয়ানটা কমছে কেজিতে 15 টাকা। শীতের সবজির সরবরাহ বাড়ায় কিছুটা কমতির দিকে দাম, আর কাঁচামরিচ মানভেদে 130 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গেল সপ্তাহের চেয়ে ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা ও সোনালী মুরগির দাম 20 টাকা কমেছে। নতুন করে দাম না বাড়ায় লাল ডিম 145 টাকা ও সাদা ডিম 140 টাকা ডজন বিক্রি হচ্ছে। এছাড়া গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগি 190 আর সোনালী 300 আর দেশি মুরগি 550। নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও সরকারের প্রতি নিয়মিত বাজার মনিটরিং করার তাগিদ ভোক্তাদের। বাজারটা মনিটরিং করা উচিত, কারণ এখানে মাঝখানে যে সিন্ডিকেট আছে এই বিষয়টা একটু লক্ষ্য করা উচিত। খুবই হিমশিম খেতে হচ্ছে, কারণ সব কিছুর দামই অনেক বেশি আর বাজার মূল্য কোনোভাবে কমছে না, সব জায়গায় সেম। আসলে ছোট বড় সব ধরনের মাছের দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাড়তি দামেই চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আস্থা অর্জন করে ভোটারদের কেন্দ্রে ফেরানোই বড় চ্যালেঞ্জ, মত বিশেষজ্ঞদের। রোববার নতুন কমিশনের শপথ। নতুন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি, কাজের মাধ্যমে সক্ষমতা প্রমাণের আহ্বান। শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ, বছরব্যাপী সমন্বিত উদ্যোগ ছাড়া নিয়ন্ত্রণ কঠিন বলছেন কীটতত্ত্ববিদরা। এবং 4 দশকে জলাবদ্ধতায় ভবদহে বিস্তীর্ণ জনপদের নীরব কান্না, বিঘ্নিত জীবন জীবিকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।